ডাকসু নির্বাচনে কড়া আচরণবিধির মধ্যেই প্রচার শুরু। ভোটের দিন থাকবে সেনাবাহিনী। জাকসু ও রাকসুতেও নির্বাচনী আমেজ। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনের রায় কাল। শেখ হাসিনার নির্দেশে দেওয়া হয়েছিল ফরমায়েশি আদেশ, দাবি আইনজীবীদের। সীমানা পুনর্নির্ধারণে ঢাকা অঞ্চলের আপত্তি শুনছে ইসি। আসন বাড়ায় খুশি গাজীপুরের প্রতিনিধিরা, কমায় ক্ষোভ মানিকগঞ্জ মুন্সিগঞ্জবাসী। 5 আগস্টে কারাগার থেকে পালিয়ে যাওয়া 9 জঙ্গি সহ 700 বন্দী এখনো বাইরে। লুটের অস্ত্রে গজারিয়ায় পুলিশের ওপর হামলা, শিগগিরই যৌথ বাহিনীর অভিযান। এবং প্লাস্টিক আর ঝুটের বর্জ্যে মৃতপ্রায় সুভাড্ডা খাল ফের যুক্ত হচ্ছে বুড়িগঙ্গা তুরাগের সঙ্গে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদের পরে অবৈধ বাস কাউন্টার সচল। স্বাগত। এখন দুপুরে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি শম্পা বিশ্বাস। ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবে সেনাবাহিনী। ভোট গ্রহণ থেকে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কেন্দ্রগুলো পাহারা দেবেন তারা। সকালে ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানী। এদিকে আজ থেকে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। ক্যাম্পাস ঘুরে চালাচ্ছেন গণসংযোগ। অবস্থায় কঠোরভাবে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। ডাকসু হল সংসদ নির্বাচনের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা প্রচারণার প্রথম দিন সকাল থেকে একে একে নওয়াব আলী সিনেট ভবনে আসতে থাকেন। এরপর রিটার্নিং অফিসারদের সাথে চলে বৈঠকে আচরণবিধি মেনে প্রার্থীদেরকে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়। রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী জানান, ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের মূল 7টি প্রবেশপথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী এবং ভোট গণনার সময় কেন্দ্র ঘিরে রাখবে। সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। তবে ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে। ভোট গ্রহণের 7 দিন আগে থেকে হলগুলোতে বহিরাগতরা অবস্থান করতে পারবে না বলেও জানান তিনি। আর ভোট গ্রহণের দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখা হবে। হলগুলোতে কোনো পর্যায়ে কোনোভাবে বহিরাগত অবস্থান করতে পারবে না। 9 তারিখে ভোটের দিন এবং আগের দিন 8 তারিখ বিকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন আছে সেটি আমরা বন্ধ রাখব। বৈঠক শেষে প্রতিক্রিয়া জানান কয়েকজন প্রার্থী। ভোট পড়ার হার শতভাগ নিশ্চিতে কেন্দ্র বাড়ানোর দাবি জানান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, মাত্র 8টি ভোট কেন্দ্রে প্রায় 40,000 ভোটারের ভোট দেয়া কঠিন হয়ে যাবে। এই 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনকে আমি আহ্বান করছি, ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি ও জিএস প্রার্থী আচরণবিধির বেশ কিছু নিয়ম অস্পষ্ট অভিযোগ করে বলেন, যেসব প্রার্থী এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন। এছাড়া বন্ধ করে দেয়া শাটল বাস সার্ভিসটি অতি দ্রুত ফের চালুর দাবি করেন তারা। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শাটল বাস সার্ভিসটি সেটি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করেছে। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই যাতে অতি দ্রুত সেই শাটল সার্ভিসটি চালু করে। ভোট গ্রহণের অন্তত 3-4 দিন আগে পরীক্ষা বন্ধ রেখে রিশিডিউল রাখার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। ডাকসু নির্বাচনের আগ মুহূর্তের দিনগুলোতে যেই ডিপার্টমেন্টগুলোতে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে, যেহেতু ডাকসু এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়ার কথা, ক্যালেন্ডার ইভেন্ট হলে স্বাভাবিকভাবেই কোন ডিপার্টমেন্ট কোন পরীক্ষা কবে হবে সেক্ষেত্রে ঠিক আগ মুহূর্তের দিনগুলোতে একটা ফ্লেক্সিবিলিটি থাকার কথা। এদিন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমাকে প্রচারণা করতে দেখা যায়। এ সময় তিনি প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে চিঠি পাঠানোর কথা অস্বীকার করেন।
আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের ব্যানার বিভিন্ন জায়গায় টানাতেও দেখা যায়। অ্যাবনরমাল প্রক্রিয়ায় হঠাৎ জানানো এটা খুবই আনপ্রফেশনাল আচরণ। আমরা আমাদের প্যানেলের জায়গা থেকে ইউনিভার্সিটি শিক্ষকদের কাছ থেকে প্রফেশনাল আচরণ প্রত্যাশা করছি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারের সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, এখন পর্যন্ত কোন কোন প্যানেলের প্রার্থীরা প্রচার চালিয়েছেন এবং সেই সাথে জানাবেন কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? শম্পা, আমরা এই মুহূর্তে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র জামে মসজিদে জোহরের নামাজ শেষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী, তারা কিন্তু এই মুহূর্তে প্রচারণা শুরু করেছে এবং তারা কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার, সেই গ্রন্থাগারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু হল সংসদ নির্বাচনের যারা আমরা দেখছি যারা শিবির সমর্থিত তাদের যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই মুহূর্তে তারা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রয়েছেন এবং তারা তাদের প্রচারণা চালাচ্ছেন এবং তারা প্রচারণার আগ মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, গণমাধ্যমকে তারা বলেছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতির কথাও তারা জানিয়েছেন। তারা বলেছেন, আমরা দেখেছি যে ইসলামী ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় দায়িত্বে রয়েছেন প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিবিরের সভাপতি, তিনি এখন ভিপি প্রার্থী এবং সেই ভিপি প্রার্থী তিনি কিন্তু বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করার সুযোগ পায়, নির্বাচিত হয়, তাহলে তাদের প্রধান এবং প্রথমতম কাজ হবে এই বিশ্ববিদ্যালয়কে একটি পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এডুকেশনাল ইনস্টিটিউটে পরিণত করাই তাদের প্রধান কাজ হবে বলে তিনি জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে জুলাইয়ের যে একজন আহত যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি চোখ হারিয়েছিলেন, তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তিনি বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন যে শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি মূলত তাদের প্যানেলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করার ইশতেহার, তারা সেটি কিন্তু বলেছেন। আমরা দেখছি যে তাদের প্যানেলে রয়েছেন সর্বমিত্র চাকমা, যিনি জগন্নাথ হলের, তিনি কিন্তু এই ইয়াতে রয়েছেন এবং তাদের যে নারী প্রার্থী যারা রয়েছেন, সেই নারী প্রার্থীরাও কিন্তু আমরা দেখছি যে তাদের প্রচারণায় অংশ নিয়েছেন। এবং ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একেবারে আজকে যেহেতু প্রথম দিন ছিল প্রচারণার শুরুর, আজকে থেকে কিন্তু আরও বেশি জমজমাট হয়ে গেছে একেবারে প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণা। তো এই ছিল শম্পা আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। এবার জানাবো জাকসু নির্বাচনের খবর। জাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়াদের আপিল আবেদন চলছে। এ নিয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানি কবে আর চূড়ান্ত তালিকা কবে প্রকাশ করবে নির্বাচন কমিশন? আর সেই সাথে এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? গালিব, ক্যাম্পাসের পরিস্থিতি দিয়ে শুরু করতে চাই। আমরা আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর ডাকসু নির্বাচনের যেমন একেবারে সরগরম অবস্থার কথা বলছিলেন, ঠিক তেমনটি সরগরম কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোটা দাগে বলতে গেলে এখনো নয়। কেননা এখানে এখনো প্রার্থিতা বাছাইয়ের যে প্রক্রিয়া, চূড়ান্ত তালিকা, সেটি 29 আগস্ট ঘোষণা করা হবে এবং যেটি আপনি প্রশ্ন করছিলেন যে প্রার্থিতা কোনো কারণে কারো ভুল আসার কারণে যে বাতিল হয়ে গেছে, সেটির কিন্তু তারা কিন্তু আবেদন করছেন এখনো আজকে, যেটি কালকে দুপুর 2টা পর্যন্ত এই আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা যাদের বাতিল হয়ে গেছে কোনো না কোনো কারণে, এবং পরবর্তীতে সেটি শুনানি শেষে বিকেল 4টায় প্রকাশ করার রায় ঘোষণা করার কথা রয়েছে এবং 29 তারিখ চূড়ান্ত একটি প্রার্থিতা তালিকা দেওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল কিন্তু আমরা দেখেছি একটি খসড়া তালিকা দেওয়া হয়েছে, সেখানে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে 20 জন ভিপি পদে প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জিএস পদে 17 জন রয়েছেন, এছাড়া অন্যান্য পদগুলোতেও আরও বেশ কিছু রয়েছেন। এটি ছিল মোটা দাগে তথ্য এবং আমরা এখানকার যারা ভিপি প্রার্থী, জিএস প্রার্থী, বিভিন্ন দলের বিভিন্ন ব্যানারের যারা, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। বাকচাষের পক্ষ থেকে একজনের সাথে কথা বলেছি, এছাড়া
ছাত্র শিবিরের পক্ষ থেকে তারা যেটি বলছিলেন যে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কিংবা এই যে দীর্ঘ ৩৩ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে ঘিরে যাতে ভোটাধিকার প্রয়োগ থেকে শুরু করে শিক্ষার্থীদের একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সব সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কাটানোর তারা যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করবেন এমন প্রত্যাশার কথা বলছিলেন। এখানে হলের সমস্যা, সিট সমস্যা থেকে শুরু করে পরিবহন সমস্যা বিষয়গুলো তারা দেখভাল করবেন, সেগুলো নিয়ে কাজ করবেন এমন প্রত্যাশা তারা করছেন। এবং আগামী 11 সেপ্টেম্বর এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং মোটা দাগে বলা চলে যে প্রায় 11,991 অর্থাৎ প্রায় 12,000 ভোট রয়েছে। সেই ভোটকে কেন্দ্র করে এরই মধ্যে আমরা দেখছি যে অতটা সরগরম না হলো ভোটের যে আমেজ সেই আমেজ কিন্তু বইতে শুরু করেছে। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সবশেষ তথ্য। জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সাজিদ আরাফাত। এদিকে 2 দিনের মন্থর অবস্থা কাটিয়ে জমজমাট হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমার কার্যক্রম। রাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতেই নির্বাচনে অংশগ্রহণ বলছেন প্রার্থীরা। সব সংশয় কাটিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন হবে প্রত্যাশা নির্বাচন কমিশনারের। আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। রাকসু নির্বাচন তফসিল অনুযায়ী মনোনয়ন তোলার আজ শেষ দিন। সকাল থেকেই রাকসু অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গণ মুখর প্রার্থী সমর্থকদের সমাগমে। গেল 2 দিনের মন্থর অবস্থা কাটিয়ে ক্যাম্পাস জুড়ে জমজমাট রাকসু নির্বাচনের আবহ। দীর্ঘ 35 বছরের অচলায়তন ভেঙে নির্বাচনের ডামাডোল ছুঁয়েছে সাধারণ শিক্ষার্থীদেরও। তাতে নির্বাচন ঘিরে প্রত্যাশা বেড়েছে তাদের। আজকে যে আমি রাকসুতে পরিবেশ দেখতেছি খুবই আনন্দমুখর পরিবেশ এবং আমরা চাই রাকসু কমিশন যে নির্দিষ্ট তারিখ দিয়েছে ওই তারিখেই নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। রাকসুর মতো এই জায়গায় আমরা যে নারীদেরকে দেখতে চাই, তারা আমাদের দাবি দাওয়াগুলো প্রশাসনের কাছে তুলে ধরবে, বিভিন্ন সংকট সমস্যাগুলো। ভিপি জিএস, এজিএস বা মহিলা বিষয়ক সম্পাদক বা সিনেট সদস্য মনোনয়ন ফর্ম বিতরণ করে অবসরের ফুসরত পাচ্ছে না রিটার্নিং কর্মকর্তারা। তফসিল অনুযায়ী গেল রোববার 5টি, সোমবার 10টি মনোনয়ন তোলেন প্রার্থীরা। শেষ দিনে দুপুর পর্যন্ত রাকসুতে 26 জন, সিনেট সদস্য 3 জন আর হল সংসদে শতাধিক প্রার্থী মনোনয়ন তুলেছেন। ছাত্রদের যে বেসিক নিডসগুলো এগুলো এখনো ফুলফিল হয়নি। আমরা এগুলো আদায়ের জন্য এবং ছাত্রদের কথা এবং ছাত্রদের কাজের যে প্রতিফলন এটা আমরা ঘটানোর চেষ্টা করি। আমি প্রশাসনের কাছে একটাই দাবি জানাবো, 15ই সেপ্টেম্বরে যেন রাকসু নির্বাচন হয়। যদি 15ই সেপ্টেম্বরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত না করতে পারে এই প্রশাসন, তাহলে এই প্রশাসনকে এই সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা মিলে এই প্রশাসনকে ছুঁড়ে ফেলে দেবে। 2 দিন ধরে আমাদের হল সংসদ বা কেন্দ্রীয় সংসদে যারা দাঁড়াচ্ছে স্বতন্ত্র পার্টি হিসেবে, প্যানেলগুলোর কথা আমি বলবো না, তবে সাধারণের একদম যে কাতারে আমরা রয়েছি, আমরা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনটাতে অংশগ্রহণ করছি। ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীদের নানা দাবি আন্দোলনে যে সংশয় সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে উঠেই অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন হবে মনে করছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। মোটামুটি সকল ছাত্র সংগঠন সহ সামাজিক সংগঠন সবার সাথে যোগাযোগ হয়েছে, সবার মাঝে আগ্রহ আছে এবং সবাই অংশগ্রহণ করবে এমনটি আমরা দৃঢ়ভাবে আশা করছি। অতএব এটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। তফসিল অনুযায়ী আগামী 27-28 তারিখ পর্যন্ত মনোনয়ন দাখিল, 31 থেকে 1 সেপ্টেম্বর মনোনয়ন যাচাই বাছাই শেষে 4 সেপ্টেম্বর হবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। রাকিবুল হাসান, এখন রাজশাহী। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ঘিরে আজ 3য় দিনের মতো ইসিতে শুনানি চলছে। দিনভর ঢাকা এবং এর আশপাশের 28টি সংসদীয় আসনের সীমানার দাবি আপত্তি নিষ্পত্তি করছে ইসি। সকাল থেকে এখন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জের 16টি আসনের শুনানি ঘিরে দাবি আপত্তি আমলে নিয়েছে কমিশন। এতে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের 4টি আসন পুনর্বহাল চেয়েছে এলাকাবাসী। এসব জেলায় একটি করে আসন কমানোর প্রস্তাবে ক্ষোভ জানান তারা। এছাড়াও খসড়া তালিকায় গাজীপুরে একটি আসন বৃদ্ধি করায় ইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলার প্রতিনিধিরা। নির্বাচন ভবনে সকাল 10টায় শুরু হওয়া শুনানিতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য 300টি আসনের মধ্যে 40টির সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি।
আমাদের এই আসনটিকে দুই ভাগে বিভক্ত করে ফেলে, তবে আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং ভৌগোলিকভাবে আমাদের নারায়ণগঞ্জ সদর আসনের যেই ভোটার বাসিন্দারা আমরা বঞ্চিত হব। সোনারগাঁ বা তথা যে কোনো উপজেলাকে নিয়ে সংযোজন বা বিয়োজন হয় তাহলে সেটা সমস্যা বাড়াবে তো কমাবে না। 3টি থানা নিয়ে আমাদেরকে 5 আসন করার প্রস্তাব করা হয়েছে। আমরা এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। নাঙ্গুল 5 আসন পূর্বের অবস্থায় নাঙ্গুল সদর থানা 8টি ইউনিয়ন, সদর উপজেলা 2টি ইউনিয়ন, বন্দর উপজেলা বন্দর থানা 9টি ইউনিয়ন এবং বন্দর উপজেলা 5টি ইউনিয়ন নিয়ে যে পূর্বের অবস্থা ছিল, আমরা এই পূর্বের অবস্থা থাকতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় দেয়া হবে আগামীকাল সকালে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াত ইসলামী সহ আরও কয়েকটি দলের আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি শুরু হয়। শুনানি শেষে আইনজীবীরা জানান, এ রায়ে বিচার ব্যবস্থার সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে। এর আগে গত 21 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আপিল বিভাগ। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13শ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আবেদন করে জামায়াত ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সুজন, সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। শুনানিতে আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের আপিল শুনানিতে যে 7 জন বিচারপতি ছিলেন তাদের মধ্যে 4 জন বাতিলের পক্ষে ছিলেন। পরবর্তীতে তাদের পর্যায়ক্রমে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, কিন্তু বাকি 3 জন বাতিলের পক্ষে ছিলেন না বলে তাদের প্রধান বিচারপতি হওয়ার সৌভাগ্য হয়নি। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক এদেশের গণতন্ত্র হত্যা করেছেন, কারণ তার রায়ের ভিত্তিতেই 15শ সংশোধনী আনা হয়েছিল বলেও অভিযোগ করেন তারা। এই রায়ে বিচার ব্যবস্থার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। 42 দিন পূর্বে কী ধরনের সরকার গঠন করা যেতে পারে এই মর্মে একটা প্রস্তাব দেওয়া হয়, অথচ শর্ট আদেশে এই ধরনের কোনো প্রস্তাবও ছিল না। বলা হয়েছিল আরও পরবর্তী 2টি সংসদ নির্বাচন ডকট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের অধীনে হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল এই অংশটুকু আর নাই। এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো জাজমেন্ট তিনি লিখতেও পারেন না, দিতেও পারেন না। তারপরে সেটার সাপোর্টিংয়ে বলেছে, আদালত জানতে চেয়েছে এটার সাপোর্টিংয়ে কি আছে। আমরা সেখানে বলেছি যে 16 DLR একটা জাজমেন্ট আছে অ্যাপেলেট ডিভিশনের, সেটা আজ পর্যন্ত সেটা ওভাররুল হয় নাই। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের সঙ্গে ডাকাতদের ব্যাপক গোলাগুলি হয়েছে। গতকাল বিকেলে উপজেলার জামালপুর পুলিশ ক্যাম্পের পাশের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নতুন চালু হওয়া অস্থায়ী ক্যাম্পে টহলরত স্পিডবোট লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাতরা। পাশাপাশি ছোড়া হয় অন্তত 100 রাউন্ড গুলি। এ সময় আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধ ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। পরে ডাকাতরা চাঁদপুরের মতলবের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, 5 থেকে 6টি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে নদীর মাঝখানে বহরা দিচ্ছিল নৌ ডাকাত নয়ন পিয়াস গ্রুপের 40 থেকে 40 জন সদস্য। এ সময় টহলরত পুলিশের স্পিডবোট দেখে হামলা চালায় তারা। ডাকাতদের ব্যবহৃত অস্ত্রগুলো 5 আগস্টের পর থানা থেকে লুট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় যৌথ বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে সুভাড্ডা খাল পুনর্খনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি। আপনি জানেন যে ওই এলাকায় যে আমরা ক্যাম্পটা কিন্তু আমরা খুব রিসেন্টলি করে দিয়েছি, এবং যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে
ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসি। 5 আগস্টের আগে পরে জেল ভেঙে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে জঙ্গি, মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 700 জনকে এখনও গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, মাদক পরিবহন ও নানা অনিয়মের সাথে জড়িত থাকায় গত 1 বছরে 34 জনকে চাকরিচ্যুত ও 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। তখন চারিদিকে মুক্তির ডাক, জনতার ক্ষোভ ফুঁসে ফেপে রাজপথে। সরকার বিরোধিতার অপরাধে একে একে কারাগারে রাজনীতিবিদ, ছাত্র জনতা। রাজপথের পাশাপাশি 5 আগস্টের আগে তাই বড় প্রতিরোধ তৈরি হয় কারাগারের ভেতর। তখন ছাত্র জনতার আন্দোলনের সুযোগ নেয় দাগী অপরাধীরাও। শুরুটা নরসিংদী কারাগার থেকে। জেলগেট ভেঙে ছাত্র জনতার পাশাপাশি বের হয়ে যায় জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভয়ঙ্কর বহু আসামি। শেখ হাসিনা পালিয়ে যাবার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগে একে একে বেশ কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যায় 2200-র বেশি বন্দী। এরপর পার হয়েছে 1 বছরের বেশি সময়। সংবাদ সম্মেলন করে কারা মহাপরিদর্শক বলেন, জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও যাবজ্জীবন কারাভোগ করা 79 জন এখনো ধরাছোঁয়ার বাইরে। 100-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং পুনরায় কারাগারে ফেরত আসার পরে যারা বাকি আছেন এখনো 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। কারাগারে মাদক সেবন ও পরিবহনের অভিযোগ দীর্ঘদিনের। কিভাবে থামাবে কারা কর্তৃপক্ষ? মাদকসহ নানা অনিয়মের অভিযোগে গত 1 বছরে 34 জনকে চাকরিচ্যুত, 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কারা অধিদপ্তর। 34 জনকে চাকরিচ্যুত করা হয়েছে বাধ্যতামূলক অবসরের পাশাপাশি। 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং 172 জনকে বিভিন্ন কারণে, বিভিন্ন অনিয়মের কারণে বিভাগের বাইরে বদলি করা হয়েছে। কারাগারে শৃঙ্খলা ফেরাতে কঠোর মনোভাবের কথা উল্লেখ করে কারা মহাপরিদর্শক জানান, মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে কারো কারো ডিভিশন ক্যান্সেল করা হয়েছে। দেশের বিভিন্ন কারাগারে ডিভিশন প্রাপ্ত বন্দী আছেন 163 জন। এছাড়া কারাগারে অতিরিক্ত চাপ সামাল দিতে ইতিমধ্যে 2টি কেন্দ্রীয় কারাগার ও 4টি জেলা কারাগার চালু হয়েছে বলে জানান তিনি। আরিফ হোসেন, এখন, ঢাকা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 25 বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত বিচারপতিদের শপথ পাঠ করান। এর আগে সোমবার রাতে হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেয় সরকার। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রথমবারের মতো নিয়োগ প্রত্যাশীদের আবেদন গ্রহণ করে তাদের সাক্ষাৎকার নেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন জুডিশিয়াল জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিটি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের 9 জন আইনজীবী রয়েছেন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 9ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 23 জন। গণঅভ্যুত্থানে চোখ ক্ষতিগ্রস্ত হওয়া আহত রোগীর চিকিৎসার বর্ণনা তুলে ধরে সোমবার সাক্ষ্য দেয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের 2 চিকিৎসক। জানান 1000-এরও বেশি রোগীর চিকিৎসা করেছেন তারা, যাদের 1 চোখ হারিয়েছেন 493 জন আর 2 চোখ হারিয়েছেন 11 জন। এছাড়াও বাড্ডার মারুফ হত্যার বর্ণনা তুলে সাক্ষ্য দেন 1 স্বজন। ওই এলাকায় গুলিবিদ্ধ শহীদ মারুফের বাবা বলেন, 19 জুলাই বিকেলে গুলিবিদ্ধ হয় তার ছেলে। রামপুরাতে অ্যাম্বুলেন্স আটক করে মারুফকে নির্যাতন করে পুলিশ ছাত্রলীগ। এছাড়া জুলাই অভ্যুত্থানে 4 আগস্ট ফার্মগেট পুলিশের গুলিতে গোলাম নাফিজ সহ 3 জনকে হত্যা মামলায় গ্রেপ্তার রমনা জোনের সাবেক এডিসি সচিন মল্লিককে 28 আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
দখল দূষণে প্রায় হারিয়ে যাওয়া কেরানীগঞ্জের সুভাড্ডা খাল ফের যুক্ত হতে যাচ্ছে বুড়িগঙ্গা তুরাগের সঙ্গে। খাল পুনর্খননের এই কাজের তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঝাউবাড়ি ব্রিজ এলাকায় এর উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খালটি এবার গভীর করে পুনর্খনন করা হবে, ভাঙা পড়বে বেশ কিছু অবৈধ স্থাপনা। খাল দূষণ ও দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। আগামী বছরের জুন মাসের মধ্যে পুনর্খনন কাজ শেষ হবে বলে আশা করছেন পরিবেশ উপদেষ্টা। আরও জানাচ্ছেন মেহেরিন আনি। কেরানীগঞ্জের সুভাড্ডা খাল, উপর দিয়ে একটা সময় চলতো নৌকা, খালের পানি দিয়ে হতো চাষের কাজ। এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র। একসময়ের ভরা যৌবনা সুভাড্ডা খাল এখন কেবলই ময়লার ভাগাড়। পলিথিন ও বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় খালটি এখন অস্তিত্ব বিলীনের পথে। স্থানীয়রা জানালেন, অবৈধ দখল এবং ময়লা আবর্জনা ফেলার কারণে খালটি হারিয়েছে তার স্বকীয়তা। এছাড়া ময়লা আবর্জনার কারণে মশার উপদ্রব বেশি, তাই এই এলাকায় বেড়েছে ডেঙ্গু এবং বেশিরভাগ বাসিন্দাই চর্মরোগে আক্রান্ত। একসময় এখানটা বড় বড় ডিঙ্গি নৌকা গেছে, এমন মনে করেন কোষো যাওয়ার রাস্তা নেই, মানুষ খালদা পারাপার হয় আর কি, মাঝখানটা যায় আহে। এই যে আমার নাতিন তখন অসুস্থ, গাও পেছরা ভরা, এই যে এনতে মশা যাইয়া কামড়ায়, মশার থেকে গাও আহে, চুলকে চুলকে গাও আহে, এই যে আমারও তৈছে। আমাদের এখানে অনেক লোক ডেঙ্গু আক্রান্ত, তারপরে দেখা গেছে পোলাপন মনে করেন চুলকানি মুলকানি হয়ে যায়। আসার কথা হলো, সুভাড্ডা খাল পুনঃখননের প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে ৩১৭ কোটি ৫৯ লাখ টাকার এই প্রকল্পের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা। তত্ত্বাবধানে থাকবে সেনাবাহিনী। ওইটা পানির খাল নাই, ওটা প্লাস্টিক। খালকে গভীর করে কাটার পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। চাইলেন সবার সহযোগিতাও। এই খালটা খুব গভীর করে কাটার কথা ভাবা হচ্ছে। এখান থেকে কিছুটা অবৈধ দখলও আমাদেরকে উচ্ছেদ করতে হবে, আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পাড়ে আমাদেরকে ঢালাই করে দিতে হচ্ছে। এই খাল পুনরুদ্ধারের প্রকল্পটা এবং কাজটা একটা দৃশ্যমান এবং দেখার মতন, মনে রাখার মতন করেই সেনাবাহিনী করবে। জলাবদ্ধতা নিরসনে অসাধু ভূমিদস্যু ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে, সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে। খাল দূষণ এবং দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ দফায় সুভাড্ডা খালের 14.26 কিলোমিটার এলাকা খনন করা হবে। 2026 সালের মাঝামাঝি সময়ে কাজ শেষ করার আশা করা হচ্ছে। মেহেরিন আনি, এখন, ঢাকা। উচ্ছেদের 24 ঘন্টার মধ্যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আবারও বসাচ্ছে অবৈধ বাস কাউন্টার। সম্প্রতি পদুয়ার বাজারে সড়ক দুর্ঘটনার প্রেক্ষিতে গতকাল সকালে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় প্রশাসন। আরও জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ। দুর্ঘটনা এড়াতে ও যানজট কমাতে পদুয়ার বাজারে অবৈধ বাস কাউন্টার এবং স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় মহাসড়কের পাশের হোটেল ও ফিলিং স্টেশন থেকে বাস কাউন্টার তুলে দেয়া এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের এই সিদ্ধান্ত আসে। তবে 24 ঘন্টার মধ্যে আবারও দখলে চলে যায় যাত্রী ছাউনি, বসে যায় বাস কাউন্টার। এগুলো খেসারত হইতেছে না, হাজার হাজার মানুষ মরতেছে। আমাদের টাইমের ব্যাপার সবার আছে, আমরা প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা এখানে থাকি। এদিকে পদুয়ার বাজার ইউটার্নটি সদর দক্ষিণ উপজেলার সামনে নিয়ে যাওয়ায় ঝুঁকি ও ভোগান্তি আরও বেড়েছে বলে অভিযোগ যাত্রী ও চালকদের। দুর্ঘটনা রোধের জায়গায় উল্টো ঘটেছে বেশ কয়েকটি দুর্ঘটনা। একটা লোক ইমার্জেন্সি যাইতে হবে, দেখা গেছে এত সমক আবার অন্যায় আবার হাতে কিতা করছে, রোডের মাঝখানে দিছে দেবো গাড়িতে ঘুরবে, এই ঘুরার পাশ অনেক কম। সম্প্রতি পদুয়ার বাজার ইউটার্নে দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের 4 জন। এক দশকে এখানে প্রায় 33 জনের প্রাণহানি ঘটে, আহত হয় অসংখ্য মানুষ। এসব বিবেচনায় গুরুত্বপূর্ণ ইউটার্নটি বন্ধ করে দেয় প্রশাসন। এখানে 4 রাস্তা আর 4 রাস্তার গাড়িতে এখানে, এই জন্য ঝুঁকিটা। এখানে যে গাড়িটা ঘুরাবে সে গাড়ি ঘোরানোর মতো কিন্তু এখানে তেমন জায়গা নাই। সিদ্ধান্ত হয় ইউটার্নটি 500 মিটার দূরে স্থায়ীভাবে সরিয়ে নেবার।
হাইওয়ে যে 4টা লেন রয়েছে এটিকে 2 দিকে 2টা লেন বৃদ্ধি করে, কারণ ইউটার্ন নিতে বেশ স্পেস প্রয়োজন হয়, কারণ আপনারা জানেন এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এখানে অনেক লরি এবং অনেক বড় ট্রেইলার চলে। সো সেক্ষেত্রে এই 4টি লেন এনাফ না টার্ন করার জন্য আমরা 2টা লেন বৃদ্ধি করে রোডের এক্সিস্টিং জমিতে আমরা 6 লেন করে একটা লেনে আমরা একেবারে ব্যারিয়ার দিয়ে আমরা ইউটার্ন করার মতো সিদ্ধান্ত নিয়েছি, যেটা 500 মিটার দূরে হবে। ইউটার্নটাকে একটু সামনে পিছনে সরানোর যে বিষয়টা আছে সেই বিষয়টা একটু ভাববো, যে আর একটু দুর্ঘটনা ফ্রি করার জন্য যেটুকু মানে মুভমেন্ট করা যায় কিনা একটু সরানো। তারপর নূরজাহান থেকে যে গাড়িগুলো বেরোচ্ছে তাদেরকে একটু এনফোর্সমেন্ট করা, যে তারা যেন এই গাড়িগুলো উল্টো দিকে না আসে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ নোয়াখালী ও চাঁদপুর সড়কের মোহনা পদুয়ার বাজারে ইউলুপ নির্মাণের কাজ 25% সমাপ্ত হলেও উত্তরাংশে জমি অধিগ্রহণে আপত্তি এসেছে 57টি। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেন সহ গায়ানার এক যাত্রী আটক হয়েছেন। গতরাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় নামেন ওই যাত্রী। কাস্টমস গোয়েন্দারা জানান, দোহা থেকে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করলে নারী ওই যাত্রীকে ব্যাগেজ সহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর লাগেজে 3টি প্লাস্টিকের জার পাওয়া যায়। তার ভেতর থেকে বিশেষ কায়দায় ফয়েল পেপারে মোড়ানো প্রায় 9 কেজি কোকেন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিটের প্রাথমিক পরীক্ষায় কোকেনের সত্যতা নিশ্চিত হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 130 কোটি টাকা। ময়লা আবর্জনায় ড্রেন ভরাট ও খাল দখলে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জমছে পানি। এতে প্রবাহ বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে এডিস মশার লার্ভা। এর প্রভাবে জেলায় দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। সোহান মাহমুদের তথ্য ও ছবিতে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন ড্রেনে জমে আছে পানি, যেখান থেকে জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা। এতে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত আসছেন রোগীরা। পরীক্ষা করলেই ধরা পড়ছে ডেঙ্গু পজিটিভ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডের মধ্যে মিশ্রিপাড়া, বালুবাগান, পিটিআই, নিচতলা, ফুলকুড়ি ও পুরাতন বাজারে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ড্রেন আবর্জনা ভর্তি থাকছে, ময়লা পরিষ্কার করছে না। পৌরসভা থেকে যে আগে বীজ টিজ দেওয়া হতো, এখন কোনো বীজ দেওয়া হয় না। পৌরসভায় যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে সেগুলো হয়তো বা নোংরা থাকছে বা কোনো ডেঙ্গু মশা হয়তো বাড়ছে। চিকিৎসকরা বলছেন, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার অভাবে এর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা। আমাদের ইতিমধ্যে কয়েক মাস হলো আমাদের একটা মাস্টার ড্রেন নির্মাণে ফিজিবিলিটি স্টাডি হয়েছে। তো সেইটা বাস্তবায়ন হলে আমরা ড্রেনের ভালো একটা সুবিধা পাবো, পানি নিষ্কাশিত হবে এবং কোনো জল আবদ্ধতা সৃষ্টি হবে না অদূর ভবিষ্যতে। গত 6 মাসে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। এখন চাঁপাইনবাবগঞ্জ। এশিয়া কাপ হকিতে অংশ নিতে ভারতের কলকাতায় পৌঁছেছে বাংলাদেশ হকি দল। মঙ্গলবার সকাল 10টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রা করে 24 সদস্যের দলটি। কলকাতা থেকে সড়ক পথে রাতে বিহারে পৌঁছাবে সফরকারীরা। সেখানেই আগামী 29 তারিখ থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ হকি। মহাদেশীয় এই প্রতিযোগিতা সামনে রেখে 14 দিনের ক্যাম্প করেছে পুরো দল। আগামীকাল বিহারে কাজাখস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পুল বিতে আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ এবারের মিশন শুরু করবে। পরের 2 ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও দক্ষিণ কোরিয়া। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরও একবার। ডাকসু নির্বাচনে কড়া আচরণবিধির মধ্যেই প্রচার শুরু। ভোটের দিন থাকবে সেনাবাহিনী, জাকসু ও রাকসুতেও নির্বাচনী আমেজ। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনের রায় কাল। শেখ হাসিনার নির্দেশে দেয়া হয়েছিল ফরমাইশি আদেশ, দাবি আইনজীবীদের। সীমানা পুনর্নির্ধারণে ঢাকা অঞ্চলের আপত্তি শুনছে ইসি। আসন বাড়ায় খুশি গাজীপুরের প্রতিনিধিরা, কমায় ক্ষোভ মানিকগঞ্জ মুন্সিগঞ্জবাসী।
5 আগস্টে কারাগার থেকে পালিয়ে যাওয়া 9 জঙ্গি সহ 700 বন্দী এখনো বাইরে। লুটের অস্ত্রে গজারিয়ায় পুলিশের ওপর হামলা, শিগগিরই যৌথ বাহিনীর অভিযান। এবং প্লাস্টিক আর ঝুটের বর্জ্যে মৃতপ্রায় সুভাড্ডা খাল ফের যুক্ত হচ্ছে বুড়িগঙ্গা তুরাগের সঙ্গে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদের পরই অবৈধ বাস কাউন্টার সচল। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।